কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডার প্রত্যাহার, জড়িতদের শাস্তি দাবি স্বজনদের। কুমিল্লায় যুবদল কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন করে মেরে ফেলেছে অভিযোগ রিজভির। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা কেন, প্রশ্ন বিএনপির। বিকেলে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। বাংলা একাডেমিতে ফ্যাসিবাদের দোসররা ঢুকে আছে, ঢেলে সাজানো হবে জানালেন সংস্কৃতি উপদেষ্টা। দেশে অর্থ বছরের প্রথম 3 মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 11 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে, হাত গুটিয়ে দেশীয় উদ্যোক্তারাও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কুমিল্লায় যৌথ বাহিনীর আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। একই সঙ্গে ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বাবর কুলখানের জন্য বাড়িতে গেলে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর ধরে নিয়ে যাওয়ার পর শুক্রবার দুপুরে স্বজনদের মৃত্যুর খবর জানানো হয়। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। শুক্রবার ছিল বাবার কুলখানি। আগের রাতে সেই আয়োজন নিয়ে ব্যস্ততার সময় যৌথ বাহিনী বাড়িতে গিয়ে তল্লাশি করে কিছু না পেলেও ধরে নিয়ে যায় তৌহিদুল ইসলামকে। কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তিনি। পরদিন দুপুরে থানা থেকে পরিবারকে হাসপাতালে যাওয়ার কথা বলা হয়। তৌহিদুল ইসলামের ভাই গিয়ে দেখেন ছোট ভাইয়ের নিথর দেহ। আমার ভাইটারে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি করে আমাদের সব ঘর গুলাতে ওরা তাল্লাশি করে কিছু পাইলো না। যাওয়ার সময় আপনাদের 7টা মোবাইল নিয়ে গেছে। তা আমি বলছি আমার মোবাইল গুলো কেন নিয়ে গেছে? এই সেনাবাহিনীর লোক, তাদের সাথে 4টা লোক ছিল সিভিল, তারা মুখ বাঁধা, তারা সেনাবাহিনী। 4টা লোক আছে, তারা এরা সেনাবাহিনী। এরা আবার সেনাবাহিনীর গাড়িতেও আসছে না, সিভিল গাড়ি, লাল কালারের একটা গাড়ি। এদিকে যৌথ বাহিনী আটকের পর নির্যাতনে যুবদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয় যুবদল সহ এলাকাবাসী প্রতিবাদে পালন করে কর্মসূচি। পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, তৌহিদুল ইসলাম চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। গেল রবিবার বাবার মৃত্যু হয়, সেই কুলখানির আয়োজনেই বাড়িতে এসেছিলেন। তৌহিদুল ইসলামের নামে স্থানীয় থানায় মামলা বা কোনো সাধারণ ডায়েরি নেই বলে দাবি করেছে পরিবার। এমনকি এলাকাতেও তার নামে নেই কোনো অভিযোগ। 4 কন্যা সন্তানের পিতা তৌহিদুল ইসলামের এই করুণ মৃত্যু মেনে নিতে পারছে না স্বজন ও এলাকাবাসী। কোনো কিছু পায় নাই, না পাইও ওকে নিয়ে যাচ্ছে। তখন আমার মেজর অনুসভা বলতেছে, কি ব্যাপার আপনি আমার ভাইকে নিয়ে যাচ্ছেন, কি কারণ? আপনি তো কিছু পান নাই। তো আরো কয়েকদিন ধরার আছে, ওদেরকে ধরতে পারলে ওকে সাইডে দিবে। আপনারা আরেকটা সামনে আসেন, এই কি ক্যান্টনমেন্ট জানি বললো, ওইটা সামনে আসেন, কালকে সকালে আসবেন, তাহলে আপনাদের মোবাইলগুলো নিয়ে যেতে পারবেন। তাহলে বলছে ঠিক আছে, তাহলে তো আর কোনো চিন্তা নেই, কারণ সেনাবাহিনী কখনো আমাদের ক্ষতি করবে না। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শোক প্রকাশ করা হয়েছে। একই সাথে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়। এদিকে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিজ্ঞপ্তিতে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পে ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তৌহিদুল ইসলামের স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কুমিল্লায় গতকাল শুক্রবার রাতে পুলিশ তৌহিদুল ইসলাম নামে এক যুবককে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ ওঠে, ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করার পর নিরাপত্তা বাহিনী তাকে আহত করে। অন্তর্বর্তীকালীন সরকার এই মৃত্যুর জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও হত্যার যে কোনো রূপের তীব্র নিন্দা জানায়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কুমিল্লায় যুবদলের কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্যাতন করে মেরে ফেলেছে। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা কেন ঘটবে? জনগণ যখন প্রস্তুতি নিচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের, সেখানে আবার কেন বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে, এমন প্রশ্ন করেন তিনি। শনিবার নয়াপল্টনের ভাসানী ভবনে এক আলোচনায় তিনি এই প্রশ্ন রাখেন। রিজভী বলেন, অন্যায় করলে এর বিচার করবে আদালত, আইনশৃঙ্খলা বাহিনী নয়। দেশের এত বড় পট পরিবর্তনের মধ্যে মানুষের যে আশা ছিল তা ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে। তিনি বলেন, ভারত থেকে অবিরাম অপপ্রচার চালানো হচ্ছে, বৈদেশিকভাবে চক্রান্ত হচ্ছে। এসব প্রতিরোধ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। শেখ হাসিনার মাধ্যমে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে দাবি করে রিজভী বলেন, এখন সেটা হচ্ছে না বলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে হবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন? স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ করতে মত পার্থক্য ভুলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র সেমিনারে এসব বলেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের তাগিদও দেন তিনি। এ সময় ৭২-এর সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক ও স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে মন্তব্য করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, স্বৈরাচার আসার পথ বন্ধ করার জন্য সংবিধানের কাঠামোগত সংস্কারের প্রয়োজন। সেমিনারে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AFM আব্দুর রহমান বলেন, সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার আসবে, তাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন অপরিহার্য। অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি। ভিন্নমত অন্য জায়গায় আছে, সেগুলি নিয়ে কথা হবে, সকলে আলোচনা করবেন অব্যাহত, কারণ এটি তো গণতন্ত্র। আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, আমরা দ্বিমত পোষণ করব, কিন্তু সংকটকালে আমরা একত্রে দাঁড়িয়েছি পথে। শুরু হলো ভাষা আন্দোলনের স্মৃতিবাহী মাস ফেব্রুয়ারি। মাসের প্রথম দিনেই শুরু হচ্ছে লেখক পাঠকের প্রাণের অমর একুশের গ্রন্থমেলা। বিকেলে বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্টল প্যাভিলিয়নের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। কাঠ কাটা, জোড়া দেওয়া, রং তুলির আঁচড় আর পেরেক হাতুড়ি টুংটাং আওয়াজ সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে। অনেক স্টল ও প্যাভিলিয়নের কাজ এরই মধ্যে শেষ। এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি। বইমেলার প্রবেশ ও বাহির পথে পর্যাপ্ত সংখ্যক আর্টওয়্যার ব্যবস্থা করা হয়েছে। ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। ৮,০০০ মানুষের বসবাসের উপযোগী এই দ্বীপে ১০,০০০ মানুষের চাপ নিতে গেলে সেই দ্বীপের জীববৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। আর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, বাংলা একাডেমি পুরস্কার কে পাবে আর কে পাবে না সেটি নির্ধারণে ব্যক্তি মতামতের কোনো প্রভাবের সুযোগ নেই। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে আয়োজিত বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনায় অংশ নেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যারা হোটেল এবং জাহাজের ব্যবসা করছেন, তারাই তাদের ব্যক্তিগত স্বার্থে সেন্ট মার্টিন নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
2045 সালের মধ্যে সেন্ট মার্টিন ডুবে যাবে যদি প্রবালের ক্ষয় আমরা রোধ করতে না পারি। 8,000 মানুষের দ্বীপে পর্যটনের নামে প্রতিদিন 10,000 লোক ঢুকাবেন। আপনি যদি ওই দ্বীপের বাসিন্দা হতেন আপনার কেমন লাগতো? আপনি যাদের হয়ে প্রশ্ন করছেন সেই জাহাজ ব্যবসায়ীরা, সেই হোটেলের মালিকেরা, তারা কি সেন্ট মার্টিনের মানুষ? আমরা স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করব সেন্ট মার্টিনে। এইবার কি করে প্রাণী ওখানে মারা গেছে এত নিয়ন্ত্রণের পরেও? তাহলে আমরা এই প্রাণীগুলোকে মারতেই থাকব পর্যটনের নামে? অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এই সময় উপদেষ্টা বলেন, বই প্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাই বাছাই করার প্রস্তাব, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। কথা বলেন বাংলা একাডেমি পুরস্কার প্রসঙ্গেও। পুরস্কারটা নিয়ে আমরা যখন বাংলা একাডেমি রিভিউ করছিল পুরস্কার কমিটি, তখন আমরা দেখতে পেলাম যে এখানে অনেক ঝামেলা আছে। সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে পুরস্কারের জন্য মনোনয়ন দেয় 30 জন ফেলো। এখন আপনারা জানেন যে বাংলা একাডেমির ফেলো হয় বাংলা একাডেমি পুরস্কার যারা পান বা অন্য কোনোভাবে। এখন বাংলা একাডেমি পুরস্কার গত 15 বছর কারা পেয়েছেন, তাদের রাজনৈতিক পরিচয় কি, রাজনৈতিক যোগাযোগ কি, এটা আপনারা সবাই জানেন। এমনকি বাংলা একাডেমির সাধারণ সদস্য, আমি এর আগেও একটা জায়গায় বলেছি, সলিমুল্লাহ খানের মতো পণ্ডিত বুদ্ধিজীবী লেখক 2 বার বাংলা একাডেমির সাধারণ সদস্য পদের জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন। সো এই হচ্ছে বাংলা একাডেমি। ফলে আমরা দেখলাম যে এই একাডেমিটা একটা বিশেষ মতাদর্শের মানুষের আখড়ায় পরিণত হয়েছে। বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান মোস্তফা সরওয়ার ফারুকী। আমি আশা করি আমাদের মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ। অর্থ বছরের প্রথম 3 মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নেমেছে গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। হাত গুটিয়ে বসে আছেন দেশীয় উদ্যোক্তারাও। এই দুরবস্থার জন্য এনবিআর ও ব্যাংকের ভুলনীতি, উচ্চ সুদহার ও গ্যাস বিদ্যুতের সংকটকে দুষছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন রাজনৈতিক সরকার না থাকায় মুখ ফিরিয়ে রেখেছেন বিদেশিরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দেশে পট পরিবর্তনের পর থেকে খরা কাটছে না বিদেশি বিনিয়োগের। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে বিদেশি বিনিয়োগ এসেছে $10,40,00,000। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 71%, যার প্রভাবে ব্যবসার শতভাগ রপ্তানিমুখী শিল্পেও বিনিয়োগ কমেছে 23% বেশি। আমাদের এখানে 22.33% বিনিয়োগ হ্রাস পেয়েছে। শুধু বিদেশি বিনিয়োগ নয়, নতুন পরিকল্পনা থেকে হাত গুটিয়ে রেখেছে দেশি উদ্যোক্তারাও। গ্যাস বিদ্যুতের সংকট, বাংলাদেশ ব্যাংকের নানা রকমের রং পলিসি এবং এনবিআর এর নানা রকমের রং পলিসি, ট্যাক্সেশন, কাস্টমস এবং ভ্যাটের বেআইনি কিছু আইন আছে। এই আইনগুলি ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বড় অন্তরায়। এবং বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা যেটা বলার চেষ্টা করছি, ব্যবসায়ীরা এখন আইসিইউতে আছে। এখন ইনভেস্টমেন্ট করার যে স্বপ্ন দেখারও সময় নাই। স্টেবল যখন কোনো গভর্নমেন্ট থাকে তখন বিদেশিরা যেভাবে আসতে চায়, আপনার নিজের কথায় আমি বাংলাদেশেও কিন্তু আমাদের যারা শুধু বিদেশি বিনিয়োগ না, দেশীয় যারা আমরা বিনিয়োগ করি, আমাদের বিনিয়োগও কিন্তু আমরা এখন ভেবে চিন্তা করতেছি যে এটা কি এখন করব কি করব না। এই যে একটা দুদুল্যমান অবস্থা, এটা কিন্তু আপনার হবেই। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন রাজনৈতিক পট পরিবর্তন এবং ডলার সংকট সহ নানা কারণে নতুন বিনিয়োগে সাহস করছেন না বিদেশিরা। জ্বালানির সমস্যা, তৃতীয় অবশ্যই আপনি বলেছেন ব্যাংকিংয়ের জনিত সমস্যা, ব্যাংকের লিকুইডিটির অভাব, চতুর্থ হচ্ছে বিশেষ করে ডলারের অভাব। তারা অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতি স্থিতিশীলতাকে দাম দেয়। এখন যেহেতু একটা মোটামুটি ট্রানজিশন গভর্নমেন্ট চালাচ্ছে, সো মেনি অফ দ্যাম, আমি যেহেতু অনেক দেশে কাজ করেছি, মেনি অফ দ্যাম আর ওয়েটিং ফর এ পলিটিক্যাল গভর্নমেন্ট, প্রপারলি ইলেক্টেড নন কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল গভর্নমেন্ট টু টেক ওভার। বিদেশিরা কিন্তু দেখে যে হাউ আর দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ডিলিং উইথ দোজ চ্যালেঞ্জেস।
আন্তর্জাতিক বিনিয়োগ মহল দেখছে যে ছোট ছোট জিনিসগুলোর ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সিদ্ধান্ত গ্রহণে অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী ভূমিকা পালনের তাগিদ দেন এই অর্থনীতিবিদ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আগামীকাল সকাল 9টায় হবে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আজ রাত 12টা থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এদিকে দ্বিতীয় দিনে মুসল্লিদের সংখ্যা আরও বেড়েছে টঙ্গী ইজতেমা ময়দানে। বিদেশি অতিথিদের সংখ্যা ছাড়িয়েছে 1800। সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে পুলিশ। এদিকে এবারের ইজতেমা 3 ধাপে করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইজতেমার আয়োজক কমিটি। শুরায়ে নিজামের অনুসারীরা জানান 3 পর্বে ইজতেমা আয়োজন করায় অতীতের চেয়ে ভোগান্তি কমেছে মুসল্লিদের। ইজতেমার আয়োজন সুশৃঙ্খল হয়েছে বলে জানান আগত মুসল্লিরা। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। এ সময় গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি জানান রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন, তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেফতারের কথা জানান ডিবি প্রধান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডার প্রত্যাহার, জড়িতদের শাস্তি দাবি স্বজনদের। কুমিল্লায় যুবদল কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন করে মেরে ফেলেছে অভিযোগ রিজভির। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা কেন, প্রশ্ন বিএনপির। বিকেলে অমর 21 গ্রন্থমেলার উদ্বোধন। বাংলা একাডেমিতে ফ্যাসিবাদের দোসররা ঢুকে আছে, ঢেলে সাজানো হবে জানালেন সংস্কৃতি উপদেষ্টা। দেশে অর্থ বছরের প্রথম 3 মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 11 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে, হাত গুটিয়ে দেশীয় উদ্যোক্তারাও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।